একটি পুরনো বাড়ি আর এক আত্মহত্যা আর একটি আত্মা যে কিনা ফিরে এসেছে প্রতিশোধ নিতে। মারিয়া ভেবেছিল এটা শুধু একটি শুটিং এর জায়গা, কিন্তু যখন তার চোখের সামনে হাওয়ায় মডেল হাওয়া হয়ে যায় তখন সে বুঝতেই পারে না তার শরীরে কে ঘর করেছে। জ্যাক আর ইজাবেল যখন খুঁজতে বের হয় 825 ফরেস্ট রোডের রহস্য, তখন খুব দেরি হয়ে গিয়েছে, কারণ যার আত্মা ঘর ছেড়ে বেরোয়নি সে কাউকেই বাঁচতে দেয় না। এই ভয়ঙ্কর কাহিনীটা কি সত্যিই কল্পনা নাকি সত্যি এমন কিছু ঘটেছিল? জানতে হলে অবশ্যই আপনাদের এই ভিডিওটি দেখতে হবে। এই সিনেমার শুরু হয় চাককে দেখে, যে খুব অবাক হয়ে যায় এটা দেখে যে বিলাসবহুল বাংলো সে অনেক টাকা দিয়ে কিনেছে সেই বাংলোর ছাদ দিয়েই তো বৃষ্টির পানি চুয়ে পড়ছে। তখন সে সাথে সাথে এর ছবি তুলে প্রপার্টি এজেন্টের কাছে পাঠিয়ে দেয় আর মনে মনে তাকে অনেক খারাপ কথা বলতে থাকে। এরপর সে তার স্ত্রী মারিয়ার স্টুডিওতেও যায় যে এটা চেক করতে যে সেখানে করে পানি পড়ছে কিনা। তার স্ত্রী মারিয়া একজন ফ্যাশন ডিজাইনার এবং তখন সে একটি লাইভ সেশনে ব্যস্ত ছিল, নিজের ডিজাইনিং এবং অভিজ্ঞতা শেয়ার করছিল। ভাগ্যক্রমে তার স্টুডিও পুরোপুরি শুকনো ছিল। ঠিক তখনই চাকের চোখ পড়ে ঘরের কোনায় দাঁড়িয়ে থাকা এক পুরনো মডেলিং ডামির দিকে, যেটাকে তার স্ত্রী এতটাই পছন্দ করত যে তার নতুন বাংলোতেও সেটাকে সঙ্গে করে নিয়ে এসেছে। এরপর চাক বাংলোর বাইরে যায় এটা দেখতে যে বাইরে কোনো সমস্যা আছে কিনা। ঠিক তখনই তার প্রতিবেশী চকের কাছে আসে। সে অবাক হয়ে জানতে চায় এই বাংলোটা কিভাবে বিক্রি হলো। তাদের কথাবার্তার মধ্যে প্রতিবেশী একটি গোপন কথা ফাঁস করে দেয়। এই বাড়ির পুরনো মালিক এখানে আত্মহত্যা করেছিলেন। এই কথা শুনে চক পুরোপুরি স্তব্ধ হয়ে যায়, কারণ প্রপার্টি এজেন্ট তাকে এই তথ্য জানায়নি। এরপর সে ফিরে এসে সে আবার লিকেজের ছবিগুলো দেখতে থাকে। ঠিক তখনই সে একটা ছবিতে একটি শটগান দেখতে পায়, যদিও তার ঘরে কোনো অস্ত্রই ছিল না। সে বিভ্রান্ত হয়ে পড়ে এই বন্দুকটি এলো থেকে। কিন্তু আজব ঘটনা এখানেই থেমে থাকেনি। পরদিন সকালে যখন সে বাংলোর বাগানে হাঁটছিল তখন তার চোখ পড়ে তার স্ত্রীর সেই মডেলিং ডামিটার দিকে, যেটা আজব ভঙ্গিতে বাগানে দাঁড়িয়েছিল। ঠিক তখনই প্রতিবেশী আবার এসে পুরো বিষয়টা দেখতে থাকে। চাকের সন্দেহ হয় এটা হয়তো তার বোনেরই কাণ্ড হতে পারে, কারণ কয়েক মাস আগে তাদের মায়ের একটি দুর্ঘটনায় মৃত্যু হয় আর সেই ঘটনার পরে তার বোনের মানসিক অবস্থা কিছুটা খারাপ হয়ে যায়। তখনই প্রতিবেশী চাককে পরামর্শ দেয় যে তার বোনের মানসিক অবস্থার দিকে খেয়াল রাখা উচিত। সাথে সে তাকে সাজেস্ট করে যে সে যেন কাছে একটা লাইব্রেরিতে গিয়ে এই এলাকার ইতিহাস পড়ে দেখে। এছাড়া সে তাকে একটি স্থানীয় গ্রুপিং মিটিং এ অংশ নেওয়ার জন্য আমন্ত্রণও দেয়। দুপুরবেলা চাক লাইব্রেরিতে যায় এবং বই ঘাটাঘাটি করতে করতে একটা বই পেয়ে যায় যেখানে এই ছোট্ট গ্রামের গভীর ইতিহাস লেখা ছিল। বইটি নিয়ে বের হওয়ার সময় সে দেখতে পায় কিছু বই মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে আছে এবং সে দেখতে পায় কাঁদতে থাকা একটি মেয়েকে, যে তাকে সতর্ক করে দেয় যে এই জায়গার গোপন রহস্য নিয়ে এতটাও আগ্রহী হয়েও না, না হলে এর পরিণতি ভয়ানক হতে পারে। কিন্তু চাক তাকে পাগল ভেবে তার কথা উপেক্ষা করে দেয় এবং বইগুলো নিয়ে লাইব্রেরির কাউন্টারে যায়। যখন লাইব্রেরিয়ান বইগুলো দেখে তখন তার চোখ বড় বড় হয়ে যায়। সে সাথে সাথে চাককে সতর্ক করে দিয়ে বলে, তুমি যেন এই বিশেষ জায়গাটার খোঁজে যেও না, কারণ আজ পর্যন্ত কেউই সেখানে পৌঁছাতে পারেনি। চাক তখন বলে, আমি তো এমন কিছুই ভাবিনি, আমি শুধু ইতিহাসটা জানতে চাই। সাথে সে সেই কাঁদতে থাকা মেয়েটির কথা এবং মেঝেতে ছড়িয়ে ছিটে থাকা বইগুলোর কথাও বলে। তখন লাইব্রেরিয়ান আচমকা খুব সিরিয়াস হয়ে পড়ে এবং তৎক্ষণাৎ লাইব্রেরি ছেড়ে বেরিয়ে যায়। তখন চাকও চুপচাপ বাড়িতে ফিরে আসে। বাড়ি ফিরে সে সেই বই পড়া শুরু করে, যেটা 1980 সালের এক গোপন কনফারেন্সের সঙ্গে সম্পর্কিত ছিল। ঠিক তখনই দরজার বেল বাজে। দরজায় দাঁড়িয়ে ছিল এক ছাত্রী যে মিউজিক ক্লাস দিতে এসেছিল। চাক ছিল একজন মিউজিক টিচার আর আজই তার এই ছাত্রী প্রথমবারের মতো তার কাছে গান শেখার জন্য এসেছিল। শুরুতে ছাত্রীটি খুবই নার্ভাস ছিল। তখন চাক রান্নাঘরে পানি আনতে গেল যাতে মেয়েটার টেনশন একটু কমে, কিন্তু হঠাৎ করে পিয়ানোর সুরে পুরো ঘর গুঞ্জন করে ওঠে। এমন অনুভূতি হচ্ছিল যেন কোনো পেশাদার শিল্পী সেখানে পারফর্ম করছে। চাক
অবাক হয়ে যায়, কারণ পেছনে ফিরে সে দেখে ছাত্রীটি তখনও কিচেনের দরজায় দাঁড়িয়ে আছে। এটা দেখে দুজনেই হতবাক হয়ে যায়। যখন সে আবারও পিয়ানোর দিকে ফিরে আসে তখন সবকিছু একদম নিস্তব্ধ, আর যে মহিলার কথাটি ছাত্রীটি বলছিল তাকে আর কোথাও পাওয়া যায় না। এটা দেখে মেয়েটি ভয় পেয়ে যায়, সঙ্গে সঙ্গে সেখান থেকে পালিয়ে যায়। রাতে চাক একা ছিল, কারণ তার স্ত্রী অফিসের কাজের জন্য বাইরে গিয়েছিল। তাই সে প্রতিবেশীর বলা সেই গার্ডেন ক্লাবের মিটিং এ যোগ দিতে চলে যায়। সেখানে এক খুবই স্পর্শকাতর বিষয় নিয়ে আলোচনাও চলছিল, যেটা সাধারণত এই গ্রামের মানুষেরা উঠাতেই চায় না। সেই মিটিং এ ছিল মাত্র 6 জন। চাক লক্ষ্য করে লাইব্রেরির কাজ করা সেই লোকটিও সেখানে এসেছে। তারা একজন মেয়ের ব্যাপারে আলোচনা করছিল, যার নাম ছিল হেলেন ফস্টার, যে কিছুদিন আগে আত্মহত্যা করার চেষ্টা করেছিল। লাইব্রেরিয়ান তখন বলে এই ঘটনাগুলো তাকে মনে করিয়ে দিচ্ছে 1980 সালে সেই পুরনো ঘটনার কথা, যখন আরেকজন মহিলা হেলেন নিজেকে গুলি করে মেরে ফেলেছিল। তার মেয়েকে স্কুলে বারবার হেনস্থ করা হচ্ছিল, কেউই সাহায্য করতে এগিয়ে আসেনি। এই রাগ ও দুঃখে হেলেন নিজের বাড়িতে নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করে। তারপর থেকে এই গ্রামে প্রতি বছর একটা রহস্যজনক আত্মহত্যা ঘটছে। লোকজন বিশ্বাস করে এই সব কিছু হেলেনের আত্মার কারণেই হচ্ছে। তাদের ধারণা হেলেনের সেই পুরনো বাড়ি, যেটাকে এখন আর কেউ খুঁজেই পায় না, সে বাড়ির আসল সত্য না জানা পর্যন্ত এই ঘটনা শেষ হবে না। মিটিংটা ধীরে ধীরে ভয়াবহ হয়ে উঠছিল, তাই সিদ্ধান্ত নেওয়া হয় যে এটা এখানে শেষ করা হবে। কিন্তু মিটিং থেকে বেরোনোর সময় যা পাশের পুরনো একটি চার্চ থেকে একজন মহিলার হাসির ভয়ানক শব্দ শুনতে পায়। সে ভয় পেয়ে তাড়াতাড়ি বাড়ির দিকে ফিরে আসে এবং তার বোন ইজাবেলের ঘরে যায়। ইজাবেল এখনো তার মায়ের মৃত্যুর শোক থেকে পুরোপুরি বের হতে পারেনি, আর প্রায়ই সে ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখে, যার মধ্যে সে বারবার তার মাকে দেখতে পায়। এরকম স্বপ্ন দেখলে সে চাকরের কাছে এসে নিজের ভয় শেয়ার করত, যাতে মনটা একটু হালকা হয়। সেই সন্ধ্যাতেই ইজাবেলের স্কুলের এক বন্ধু তাদের বাড়িতে আসে ইজাবেলের সঙ্গে দেখা করতে। সে ছোটবেলা থেকে এই গ্রামে থাকে, আর এই জায়গার অনেক ভয়ঙ্কর কাহিনী সম্পর্কে সে জানে। তাই ইজাবেলকে হেলেনের আত্মহত্যার ঘটনা খুব বিস্তারিত ভাবে বলে। রাতে যখন ইজাবেল ঘুমাচ্ছিল তখন হঠাৎই বাথরুমের লাইট নিচ থেকে জ্বলে ওঠে। সে উঠে গিয়ে লাইটটা বন্ধ করে দেয়, কিন্তু কিছুক্ষণ পর আবার তা জ্বলে ওঠে। তার মনে হচ্ছিল হয়তো সুইচটা নষ্ট, তাই সে বাল্ব করে বেডের পাশে টেবিলে রেখে দেয়। কিন্তু ঠিক তখনই যখন সে আবার ঘুমাতে যায় তখন অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করে, আর এই রহস্যজনক ব্যাপারগুলো যেন থামতেই চাচ্ছিল না। পরদিন সকালে যখন ইজাবেলের ঘুম ভাঙে তখন সে দেখে বাইরে সূর্য উঠেছে। প্রথমে মনে হয় সবটা হয়তো একটি দুঃস্বপ্ন ছিল, কিন্তু যখনই তার চোখ পড়ে বেডের পাশে রাখা সেই বাল্বটার দিকে সে বুঝতে পারে গত রাতে যা কিছু ঘটেছিল তার সবই বাস্তব ছিল। ইজাবেল তখন সঙ্গে সঙ্গে পুরো ঘটনা তার বন্ধুকে বলে দেয়। ঠিক তখনই তার ভাই চাপ তাকে ফোন করে এবং তাকে বলে তাড়াতাড়ি বাসায় চলে আসো। যখন ইজাবেল বাড়িতে পৌঁছায় তখন দেখে তার ভাবি মারিয়া খুবই ভীত অবস্থায় আছে। আসলে কিছুক্ষণ আগে মারিয়া নিজের ডিজাইন স্টুডিওতে লাইভ সেশন করছিল। ঠিক তখনই একটি আজব ঘটনা ঘটে। তার পেছনে রাখা ডামি মডেলের হাত একাই নড়তে শুরু করে। এই সময় তার সবচেয়ে ভালো বন্ধু যে লাইভটা দেখছিল তাকে ফোন করে। তখন মারিয়া ভাবে সে হয়তো ব্রাইডাল ড্রেস সম্পর্কে তাকে কিছু বলতে চাইছে, তাই মারিয়া একটি ভিডিও বানিয়ে পাঠিয়ে দেয় এবং জানায় যে ড্রেস তো আগেই রেডি ছিল। কিন্তু যখন সে আবার ক্যামেরার সামনে বসে তখন সে অবাক হয়ে যায়, কারণ দামি মডেল তো সেখানে থেকে গায়েব। ঠিক তখনই তার বন্ধু টেক্সটের পর টেক্সট পাঠাতে থাকে, তৎক্ষণিক তুমি রুম থেকে বেরিয়ে আসো। কিন্তু মারিয়া এই ব্যাপারটা গুরুত্ব না দিয়ে তার লাইভ সেশন চালিয়ে যায়। কিছুক্ষণ পর যখন সে দামি মডেলের ড্রেসটা দেখানোর জন্য এগিয়ে যায় তখনই দেখে ওটা তো সেখানে নেই। হঠাৎই পাশের ঘর থেকে জোরে শব্দ আসে। মারিয়া প্রথমে ভয় পায়, কিন্তু ধীরে ধীরে সাহস করে সেই ঘরের দিকে এগোয়। তখনই সে বুঝতে পারে দামি মডেলের পেছনের আসল সত্য। চাক যখন এই সব কথা শোনে সে এক মুহূর্ত দেরি না করে বাড়ি চলে আসে এবং দুজন মিলে ডামিটাকে আগুন দিয়ে পুড়িয়ে ফেলে। চাক জানায় এই বাংলোর আগের মালিক এখানে আত্মহত্যা করেছিল, তাই সম্ভবত এখানে কোনো অশুভ শক্তি বাস করে। তারা সিদ্ধান্ত নেয় যে এই বাংলো ছেড়ে তারা চলে যাবে, আর ইজাবেলকে বলা হয় সে যেন তার সব জিনিস গুছিয়ে কলেজের হোস্টেলে চলে যায়। তখন তার সাহায্য করতে ইজাবেলের বন্ধুটিও এসে যায়। এই সময় বন্ধুর চোখ পড়ে দেয়ালে ঝুলে থাকা এক ছবির দিকে, যেখানে ইজাবেল ও তার মা একসাথে
এসেছিল। সে ইজাবেলকে চমকে দেওয়ার মতো একটি কথা জানায়, এই ছবিতে তোমার মা মোটেও তেমন দেখাচ্ছে না যেমনটা তুমি বলেছিলে, ছবিতে তোমার মা একেবারে আলাদা লাগছে। এটা শুনে ইজাবেল একদম হতভম্ব হয়ে যায় এবং বলে, আমার মা তো কয়েক মাস আগে এক দুর্ঘটনায় মারা গিয়েছে। এই কথা শুনে তার বন্ধু একেবারে স্তব্ধ হয়ে যায়, কারণ সে কিছুদিন আগে ইজাবেলের মাকে এই বাড়ির ভেতর হাঁটতে দেখেছিল। এই বিভ্রান্তিকর ব্যাপারটা নিয়ে তারা ভাবছে, তখনই নিচের কিচেন থেকে হঠাৎ কিছু আসবাবপত্র পড়ে যাওয়ার শব্দ আসে। তারা ভয় পেয়ে নিচে নেমে আসে, কিন্তু নিচে নামতেই দেখে বাড়ির পরিবেশ পুরো বদলে গিয়েছে। ঘরটা অস্বাভাবিক ঠান্ডা হয়ে গিয়েছে আর বাতাস এমন ভাবে বইছে যেন কেউ ফুপিয়ে কাঁদছে। ইজাবেলের বন্ধু এই পরিস্থিতি সহ্য করতে না পেরে কোনো একটি অজুহাত দিয়ে বাইরে বেরিয়ে যায়। সে চলে যাওয়ার পরপরই ইজাবেলের পিছন থেকে তার নাম ধরে কেউ যেন তাকে ডাকছে এমন শুনতে পায়। সে ভয়ে ভয়ে পেছনে ফিরে তাকায়, কিন্তু সে কিছুই দেখতে পায় না। ঠিক তখনই মারিয়া সেখানে হাজির হয় এবং ইজাবেলকে থামানোর চেষ্টা করে, কিন্তু ইজাবেল বলে, আমি এর রহস্য শেষ দেখেই ছাড়বো। এরপর তারা দুজনেই ভয় পেয়ে নিজেদের ঘরে দৌড়ে পালিয়ে যায়। কিন্তু কিছুক্ষণ পর মারিয়ার ঘর থেকে ভয়ানক চিৎকারের শব্দ আসে। ইজাবেল দৌড়ে তার ঘরের দিকে যায় এবং দরজাটা ধীরে ধীরে আপনা আপনি খুলতে থাকে। মারিয়া তখন খুব খারাপ ভাবে ভয় পেয়েছে। সে কাঁদতে কাঁদতে ইজাবেলের ঘরে এসে পড়ে। তার মুখে আতঙ্ক স্পষ্ট ছিল আর তার নাক দিয়ে রক্ত ঝরছিল, কিন্তু মারিয়া নিজেই বুঝতে পারছিল না এসব কিভাবে ঘটলো তার সঙ্গে। পরিস্থিতি একটু শান্ত হলে ইজাবেলের বন্ধু আবার ফিরে আসে। তার হাতে ছিল একটি পুরনো মানচিত্র। সে জানায় 1923 সালে প্ল্যানার বই আর বর্তমান শহরের মানচিত্র মিলিয়ে সে একটি প্রাচীন জায়গার ঠিকানা বের করেছে, নাম 825 ফরেস্ট রোড, যেটাই এই গল্পের নামও। জ্যাক এখন স্থির করে ফেলে যে সে নিজে গিয়ে সেই লোকের সঙ্গে কথা বলবে যে তার স্ত্রীর সঙ্গে প্রতারণা করেছে। ইজাবেলও জোর করে বলে সে চকের সঙ্গে যাবে। ঠিক তখনই একজন মহিলা এজেন্ট বাইরে আসে। সে একটি বিজ্ঞাপনের শুটিং এর জন্য সাহায্য চাইতে এসেছিল, কিন্তু চাকের কাছে তো এখনই বেরিয়ে পড়া খুব জরুরি হয়ে পড়েছিল, তাই সে যেতে প্রস্তুত হয়। মারিয়া, যার পরিস্থিতি আগের চেয়ে এখন অনেক স্বাভাবিক, তাই সে থেকে যায় সেই এজেন্টকে সাহায্য করার জন্য। ইজাবেল বুঝতে পারে কিছু একটা গন্ডগোল আছে, তাই সে তার বন্ধুকে বলে সে যেন মারিয়ার সঙ্গেই থাকে। অন্যদিকে চাক আর ইজাবেল একসঙ্গে রওনা দেয় সে পুরনো ঠিকানার দিকে, 825 ফরেস্ট রোড। রাস্তায় চাক বলে, যদি এটা সত্যি সে বাড়ি হয় তাহলে আমি এই বাড়িটা আগুন দিয়ে জ্বালিয়ে দেব। ওদিকে মারিয়া তখন সেই এজেন্টের সঙ্গে বিজ্ঞাপন শুটে ব্যস্ত ছিল, কিন্তু হঠাৎ করে এজেন্ট এক অদ্ভুত অজানা ভাষায় কথা বলতে শুরু করে। অন্যদিকে চাক আর ইজাবেল তখন ঘন জঙ্গল পেরিয়ে একটি বিধ্বস্ত বাড়ির কাছে পৌঁছে যায়। তারা জানালা ভেঙে ভেতরে ঢুকে পড়ে এবং কোনো নম্বর বা ইঙ্গিত খুঁজতে থাকে। ইজাবেল ধীরে ধীরে উপরে উঠে যায় আর দেখতে পায় বাড়িটার ভেতরের গঠন একদম চাকের বর্তমান বাংলার মতো। ঠিক তখনই তার পেছন দিয়ে একটি ছায়া চলে যায়। ওদিকে মারিয়া তখন বাড়িতে হঠাৎই 1980 সালে সেই পুরনো ঘটনার কথা বলতে শুরু করে। সে বলতে থাকে, আমার মেয়েকে স্কুলে খুবই বাজেভাবে নির্যাতন করা হয়েছিল। সে বহুবার লোকদের কাছে সাহায্য চেয়েছিল, কিন্তু কেউই এগিয়ে আসেনি। আসলে যে মহিলাটি আত্মহত্যা করেছিল মানে হেলেন, সে পুরোপুরি মারিয়ার শরীরে ভর করেছে। অন্যদিকে চক মাটির নিচে একটি কাঠের বক্স খুঁজে পায়, যার ভেতরে ছিল অনেকগুলো চিঠি যেগুলো স্কুলে পাঠানো হয়েছিল। এই সব চিঠি একই মহিলার হাতের লেখা, কিন্তু সবকটাই ফেরত পাঠানো হয়েছিল। চিঠিগুলোর ওপরে সেই মহিলার বাড়ির ঠিকানাও লেখা ছিল। চাক তখন বুঝতে পারে পুরনো যে বাড়িটার ঠিকানা ছিল সেই বাড়ি আর এই 825 ফরেস্ট রোড আসলে একই জায়গা। এই কারণে হেলেনের আত্মা এই বাড়িতে আসে, কারণ একসময় এটি তার বাড়িই ছিল। চাক তখন ভয় পেয়ে যায়, উপরে ইজাবেলের কাছে যায়, কারণ এখনই তাদের এখান থেকে বেরিয়ে যেতে হবে। কিন্তু ইজাবেল চুপচাপ এক জায়গায় দাঁড়িয়েছিল। ওদিকে ইজাবেলের বন্ধু বুঝতে পারে মারিয়ার মধ্যে কিছু একটা ভয়ঙ্কর ঘটনা ঘটছে। সে ইচ্ছা করে মারিয়াকে জিজ্ঞেস করে তার মেয়ের নাম কি। তখন হঠাৎ করে মারিয়া জোরে চিৎকার দিয়ে ওঠে এবং পাগলের মতো হাসতে থাকে। কয়েক মুহূর্ত পরই সবকিছু একদম শান্ত হয়ে যায়। ইজাবেলের বন্ধু তখন ভাবে হয়তো আত্মাটি বেরিয়ে গিয়েছে, কিন্তু ঠিক তখনই ইজাবেলের চোখ বড় হয়ে যায়। একটা অদৃশ্য হাত তাকে পেছন থেকে শক্ত করে ধরে ফেলে। চাক এটা দেখে ছুটে আসে এবং ইজাবেলকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু হঠাৎ করে এক অদৃশ্য শক্তি তাদের দুজনকে টেনে নিয়ে যায় পুরনো সেই ঘরের ভেতরে। তখন আমরা জানতে পারি হেলেনের আত্মা চাক আর ইজাবেল উভয়কে নিজের শিকার
বানিয়ে হত্যা করেছে। সে এটা করেছে টাউনের লোকদের থেকে প্রতিশোধ নেওয়ার জন্য, কারণ সে সময় এই শহরের কেউই তাকে সাহায্য করতে এগিয়ে আসেনি। সে সবাইকে মারছে। সে নির্দোষ হোক বা দোষী, শহরে যে আসুক না কেন তার মৃত্যু নিশ্চিত। এলেন সবাইকে ভিন্ন ভিন্ন উপায়ে শিকার বানিয়ে হত্যা করে এবং সে এটা করতে থাকবে যতক্ষণ না তার রহস্য উন্মোচিত হয় এবং তার আত্মার মুক্তি না মেলে। এই ভয়ঙ্কর পরিণতির মধ্য দিয়ে এই সিনেমাটি এখানে শেষ হয়ে যায়। আশা করছি আপনাদের কাছে আমার এই এক্সপ্লেনেশনটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন।